এই শুরুতে আরেকটি বিষয় অবশ্যই তুমি অনেক ভালো করবে, লম্বা সময় দেওয়া উচিত, এবং সেটি হচ্ছে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব, ওকে। অ্যান্ড দেয়ার পারপাস। আসলে পজিটিভ ভার্ব এবং এগুলোর উদ্দেশ্যটা কি, কেনই বা সৃষ্টি হলো, সেই বিষয়গুলো নিয়েও আমরা বিস্তারিত কথা বলবো। চোখ কান খোলা রাখতে হবে, কারণ প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে শুরু করে ট্রান্সলেশনের মতো জায়গা এবং খুঁটিনাটি অনেক ক্ষেত্রেই এই বিষয়টি লুকিয়ে রয়েছে। ওকে, তো চলো শুরু করি। পজিটিভ ভার্ব অ্যান্ড দেয়ার পারপাস, এই জায়গাটায় যে বিষয়টি ফার্স্টে বলা দরকার। তো আলোচনা শুরুতেই ছোট্ট একটা টেস্ট দিই, এবং টেস্ট দেওয়ার পরেই তোমাদের কাছে ফিরে আসি মূল আলোচনায়। ধরা একটা কোশ্চেন দিলাম, দ্য টিচার ফিলিং ইন দ্য গ্যাপ, দ্য স্টুডেন্টস, দ্য টিচার ডট দ্য স্টুডেন্টস কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট কথাটির সঙ্গে এখন অনেক বেশি পরিচিত, দ্যাটস আমি অ্যাসাইনমেন্ট কথাটি রাখছি। অ্যাসাইনমেন্ট, হোমওয়ার্কের সমর্থক শব্দ অ্যাসাইনমেন্ট। ওকে, সো দ্য টিচার ডট স্টুডেন্টস কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট। ওকে, সো আমার এখন প্রশ্ন হচ্ছে এই জায়গায় রাইট আনসার আমি কী বসাতে পারি? অপশান এ হচ্ছে মেক্স, অপশান বি হচ্ছে হ্যাজ, অপশান সি হলো গেটস। ঝটপট করে একেবারে ঝড়ো গতিতে আনসারটা দিয়ে দাও। দ্য টিচার ডট স্টুডেন্টস কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট। বাংলাটা একটু যদি বলে হেল্প করি, যে শিক্ষক ছাত্রদেরকে অ্যাসাইনমেন্টটি করালেন। শিক্ষক ছাত্রদেরকে অ্যাসাইনমেন্ট বা হোমওয়ার্কটি করালেন। অলরেডি তোমরা অনেকে কনফিউজড হয়ে গেছো। ইয়েস, আজকে আমরা মূলত এই ভার্বগুলি নিয়ে কথা বলবো। সেই ভার্বগুলোর সংখ্যা হচ্ছে কয়টা জানো? সেই ভার্বগুলোর সংখ্যা হচ্ছে 5টা। একটা হচ্ছে মেক, তারপরে হচ্ছে হ্যাভ, তারপরে গেট, এরপরে লেট, এবং এরপরে হচ্ছে হেল্প। ওকে, সো এই 5টি ভার্ব নিয়ে আমরা কথা বলবো। দে আর কল্ড পজিটিভ ভার্বস। এই ভার্বগুলোর উদ্দেশ্য হলো, এরা কোনো বাক্যে যদি বসে, তাহলে এরপরে দ্বিতীয় আরেকটি সে ভার্ব চায়। এরা নিজেরা কখনো স্বয়ংসম্পূর্ণ হয় না। একটু ভালো করে বোঝো পার্থক্যটা। যদি আমি কখনো বলি যে আমি যদি বলি মেক্স টি, সে চা বানায়, তুমি দেখো এই বাক্যটায় মেক হচ্ছে একটা ভার্ব। আর এই বাক্যটায় যদি আমি এরকম করে বলি যে হি মেক্স, হিম বা হার প্রিপেয়ার টি, এই বাক্যটা একটু লক্ষ্য করে দেখো। প্রথম বাক্যতেও মেক্স আছে, দ্বিতীয় বাক্যতেও মেক্স বা মেক। প্রথম বাক্যটায় মেকের পরে একটা অবজেক্ট, কিন্তু দ্বিতীয় বাক্যতে মেকের পরে অবজেক্ট পরবর্তী আরও একটা ভার্ব এসেছে। মনে রেখো, যদি কখনো এই 5টি ভার্বের পর অবজেক্ট পরবর্তী আরেকটি ভার্বের প্রয়োজন হয়ে যায়, বা বসাতেই হয়, না বসালে বাক্যের অর্থ পরিপূর্ণ না হয়, তখন এই ভার্বগুলোর নাম হয়ে যাবে পজিটিভ ভার্ব। সো পজিটিভ ভার্ব মানেই হলো এগুলোর পরে দ্বিতীয় আরও একটি ভার্ব থাকবে। কিন্তু এই ভার্বগুলো যখন কোনো বাক্যতে মেইন ভার্ব হবে অথবা ট্রানজিটিভ ভার্ব হবে, তখন তারপরে দ্বিতীয় ভার্ব থাকবে না, থাকলেও অন্য নিয়মে থাকবে। বেসিক্যালি সে কিন্তু মেইন ভার্ব হতে পারে। সুতরাং এই জায়গাটায় মেকটাকে আমরা বলছি ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব, এই বাক্যে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, কিন্তু এই বাক্যতে দ্বিতীয় যেহেতু আরও একটি ভার্ব রয়েছে, এই ভার্বটার নাম হচ্ছে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বের অর্থটা মূলত সাবজেক্ট নিজে সম্পাদন করে না, অবজেক্টকে দিয়ে করিয়ে নেয়। যেমন হি মেক্স হার প্রিপেয়ার টি, অর্থাৎ সে তাকে দিয়ে, অর্থাৎ ছেলেটা সেই মেয়েটাকে দিয়ে চা প্রস্তুত করিয়েছে। তার মানে হি কিছু স্বয়ং নিজে করলো না, বরং অবজেক্টকে দিয়ে করিয়ে নিল। তাহলে এভাবে সাবজেক্ট যদি ইনঅ্যাক্টিভ থেকে ফোর্স ক্রিয়েট করে, সাহায্য করার মাধ্যমে, অনুমতি দিয়ে, বিভিন্নভাবে ছলে বলে কৌশলে যদি কাজটা অন্যকে দিয়ে করিয়ে নেয়, তাহলে এই নির্দিষ্ট 5টি ভার্বকে বলা হয় পজিটিভ ভার্ব। ক্লিয়ার? সো পজিটিভ ভার্ব হলে সেখানে ভার্বের সংখ্যা থাকবে 2টি। এখন বলো দেখি, এখানে ভার্বের সংখ্যা তো অলরেডি একটা রয়েছে, দ্বিতীয় ভার্ব, তাহলে অবশ্যই এই জায়গায় একটা ভার্ব বসবে। আমি অলরেডি 5টার ভিতরে 3টা দিয়েছি, মেক্স, হ্যাজ অথবা গেটস। ওকে, সো রাইট উত্তর হচ্ছে অল। এখানে যতগুলো আছে সবগুলো রাইট উত্তর। অর্থাৎ তুমি চাইলে এখানে মেক্স ইউজ করতে পারবে, দ্য টিচার মেক্স। তুমি চাইলে এখানে দ্য টিচার হ্যাজ দ্য স্টুডেন্ট বলতে পারো। এরপরে তুমি চাইলে এখানে গেটসও বলতে পারো। অর্থাৎ বোথ আর কারেক্ট। কিন্তু মজার কথা হলো, 3টি ভার্ব দিয়েই, 3টি পজিটিভ ভার্ব দিয়ে বাক্যটাকে সঠিক করলেও এর ভিতরে অর্থের একটা বিরাট তফাৎ রয়েছে। সেই তফাৎ বা সেই বিষয়টা আমি এখন তোমাদের সাথে একটু একটু করে ক্লিয়ার করবো। কেমন? মনোযোগ দিয়ে লেগে থাকতে হবে। কিন্তু ইংরেজিতে কেন পজিটিভ ভাবে জন্ম হয়েছে, প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কত ধরনের প্রশ্ন হতে পারে, সেগুলো নিয়ে অবশ্যই কথা বলবো। আচ্ছা, এবার আমি তোমাদেরকে যে 5টি পজিটিভ ভার্ব দেখিয়েছিলাম, সেগুলো একটু একটু করে আমি তোমাদের দেখানোর চেষ্টা করি।
প্রথম কথা হচ্ছে সবসময় যে মেকটা মেক হিসেবে ব্যবহার হবে কোনো কারণ নেই, মেকটা কিন্তু মেডও হয়ে যেতে পারে। আবার হ্যাভটা যে সবসময় হ্যাভ থাকবে এরকম না, হ্যাজও হতে পারে, পাস্ট টেন্সে হ্যাডও হতে পারে। অথবা গেটটা যে গেট থাকবে তা না, গেটস হতে পারে, গট হতে পারে, অর্থাৎ এগুলোর পাস্ট পার্টিসিপল হতে পারে। অর্থাৎ পজিটিভ ভার্বের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে। ওকে ডান। এবারে একটা মজার জিনিস খেয়াল করো, কোনো বাক্যতে তুমি যদি মেক ব্যবহার করো, দেখো একেবারে সেম বাক্য, দ্য টিচার মেড দ্য স্টুডেন্টস কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট। বাংলাটা দেখো, শিক্ষক ছাত্রদের অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করতে বাধ্য করলেন। আমি এখানে বাধ্য কথাটায় একটু রেড করব। পরে হ্যাভের ক্ষেত্রে দেখো সেম বাক্য, শুধু মেডের জায়গায় আমি হ্যাড দিয়েছি। দ্য টিচার হ্যাড দ্য স্টুডেন্টস কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট। অর্থ কি, শিক্ষক ছাত্রদের অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করতে বললেন, এখানে কোনো বাধ্যতামূলক নয়। ওকে। আর তৃতীয় বাক্যটায় দেখো সেম বাক্য, দ্য টিচার গট দ্য স্টুডেন্টস, এই যে আমি জাস্ট গট নিয়েছি, দেখেছ এই শুধুমাত্র এই জায়গাটায় পরিবর্তন। তো যখন আমি বলবো দ্য টিচার গট দ্য স্টুডেন্টস টু কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট, অর্থটা হবে শিক্ষক ছাত্রদের অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করতে রাজি করালেন। অর্থাৎ এখানে একটা মজা জিনিস নিহিত রয়েছে। যদি কোনো বাক্য তুমি মেক ব্যবহার করো পজিটিভ ভার্ব হিসেবে, ওকে, তাহলে বাক্যটি দ্বারা বেসিক্যালি তোমার কি হয় জানো, বাক্যটা দ্বারা বেসিক্যালি ফোর্স প্রকাশ পায়, যেটাকে আমরা কম্পালশন বলি বা বাধ্য করা বোঝায়। সো মেক ইজ ইকুয়াল টু হচ্ছে ফোর্স। এটা তোমাকে বুঝতে হবে, FORCE, ফোর্স। তুমি কোনো কিছুকে জোর করে কম্পালশন, একেবারে বাধ্যতামূলক করার জন্য তুমি মেড ইউজ করবে। তুমি যদি কোনো বাক্যতে হ্যাভ ব্যবহার করো, দ্যাট মিনস সেটার অর্থ হয়ে যায় তুমি কোনোভাবে অ্যারেঞ্জমেন্ট করেছো, কোনো কিছু অ্যারেঞ্জ করেছো, নানা রকমভাবে তুমি সেটাকে সিস্টেমে নিয়ে এসেছো। সো অ্যারেঞ্জ, ANGE, অ্যারেঞ্জ। ওকে, তুমি জাস্ট অ্যারেঞ্জ করেছো কোনো একটি কাজ করার জন্য। বাট যদি তুমি কোথাও গেট ব্যবহার করে ফেলো, ইয়েস, তাহলে সেটা কনভেন্স করা, মানে একটু রাজি করা, পারসুয়েশন বা কনভেন্স। সো কনভেন্স আমি একটু লিখে দিই, কনভেন্স করা, রাজি করা। তাহলে দেখো যখন তুমি একটু জোর দিয়ে বলছো, তুমি খুবই রাগী একজন টিচার, তুমি ছাত্রদেরকে খুব বাধ্য করে বলছো, সুতরাং তখন তুমি সেখানে মেক ইউজ করো। মেক করা মানে হলো শিক্ষক ছাত্রদেরকে বাধ্য করলেন। একই বাক্যতে তুমি যদি হ্যাড ইউজ করো, তাহলে নরম সুরে শিক্ষক ছাত্রদেরকে সম্পূর্ণ করতে বললেন। তার মানে আগে শিক্ষকটা খুবই রাগী, খুবই স্ট্রিক্ট রুল একজন প্লে পার্সন। আর হ্যাভ দিয়ে এইখানকার টিচার উনি মোটামুটি সাধারণ সাদাসিধে একজন টিচার, কিন্তু এই গেট যদি ইউজ করা হয় রাজি করা, অর্থাৎ তুমি স্কুলে আসবে না, তুমি অ্যাসাইনমেন্টই করবে না, শিক্ষক তোমাকে মারবেন না, কিন্তু উনি তোমাকে কনভেন্স করে বিভিন্নভাবে সিস্টেম করে তোমাকে কাজটি করিয়ে নেবেন। অথচ একটা মজার কথা হলো যে আমাদের এই ক্ষেত্রে বলি, যদি কাউকে এই তিনটি বাক্য দেওয়া হয়, কাউকে যদি এই তিনটি বাক্য দেওয়া হয়, তাহলে সম্ভবত অনেকেই বলবে যে যেই লাও সেই করুক। অর্থাৎ ছোট্ট একটা যে পার্থক্য রয়েছে, প্রথম বাক্যটা দ্বারা একেবারে ফোর্স প্রকাশ পাবে, দ্বিতীয় বাক্য দ্বারা একটু অ্যারেঞ্জমূলক কিছু একটা আনসার করবে, এবং সেটি হচ্ছে শিক্ষক ছাত্রদেরকে অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করতে রাজি করালেন, সম্পূর্ণ করতে বললেন, সম্পূর্ণ করতে বললেন। হ্যাঁ, এখন আমি যদি কাউকে বলি এই বাক্যটা, জাস্ট ওপরে শব্দগুলো রাখলাম, একটা টেস্ট দিলাম, এবং যদি বলি যে এই যে বাক্যটা তার সঠিক ট্রান্সলেশন কোনটা, ধৈর্য নিয়ে ক্লাসটা করতে হবে। আমি প্রথমেই বলেছি যে গভীর এবং গোপন অনেক রহস্য উন্মোচন করবো, একটু খেয়াল করো কেন পজিটিভভাবে উৎপত্তি হয়েছে। তাহলে আমি যদি এবার এই তিনটা বাক্য দিয়ে দিই, এ একটা, এ একটা এবং এ একটা, মন থেকে বলো তো তুমি সহ কতজন রয়েছে এই নিখুঁত পার্থক্যটা বুঝে সঠিক আনসার চুজ করবে। শিক্ষক ছাত্রদের অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করতে বললেন, করতে বললেন, দ্যাট মিনস একেবারে স্বাভাবিকভাবে। সুতরাং আমরা এখানে রাইট উত্তর করবো বি নাম্বারটা, স্বাভাবিকভাবে। কিন্তু কোনোভাবে করতে যদি আমি বলি যে করতে রাজি করালেন, যদি কোনোভাবে বাক্যে শেষে খালি এইটুকু লাগাই দিতাম, সম্পূর্ণ করতে বললেন আর করাতে রাজি করলেন, দেখো পার্থক্যটা, সম্পূর্ণ রাজি করালেন, সম্পূর্ণ করতে রাজি করালেন, একটু পার্থক্য। যখন আমি রাজি বলে ফেলেছি, দ্যাট মিনস আমাকে কিন্তু অবশ্যই গড বা কনভেন্সিংটা নিতে হবে। আশা করি বুঝতে পেরেছ যে পজিটিভ ভার্বের ক্ষেত্রে সূক্ষ্ম একটা পার্থক্য রয়েছে, যেটা শুধুমাত্র ট্রান্সলেশনের জন্য এবং টু দ্য পয়েন্ট সঠিক অর্থ পাওয়ার জন্যই এটি খুব দরকার। এবং এই পার্থক্যটা সবচেয়ে বেশি বোঝেন নেটিভ স্পিকাররা, খোদ সাদা চামড়ার যারা, তারা এগুলো ভালো পার্থক্য বোঝে। আই হোপ যে আজকের পরে তোমরা সেটি বুঝতে পারবে। ওকে, তাহলে আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝে নিয়েছ। এবার আসো লেটের প্রসঙ্গে আসি। ওকে, সো লেটের প্রসঙ্গে আসো এবার।
আচ্ছা, বাকি যে দুইটা সেন্টেন্স দিয়েছি দেখো লেট দিয়ে, দ্য টিচার লেট দ্য স্টুডেন্টস, আমি লেট বসিয়েছি, দ্বিতীয় একটা ভার বসিয়েছি, রাইট? সো দ্য টিচার লেট দ্য স্টুডেন্টস কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট। অর্থাৎ অর্থাৎ কি বলতো? ইয়েস, শিক্ষক ছাত্রদেরকে অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করতে দিলেন। এই লেট দ্বারা কি বোঝানো হয়? সো নর্মালি লেট দ্বারা কিন্তু পারমিশন বোঝানো হয়। তাহলে এক এক করে কিন্তু আমরা এটা দেখিয়েছি যে মেক ব্যবহার করলে সেটা দ্বারা ফোর্স ক্রিয়েট করা হয়, যদি হ্যাভ ইউজ করা হয় তাহলে সেটি দ্বারা অ্যারেঞ্জমেন্ট করা হয়, গেট ইউজ করলে তার বাংলা অর্থ থাকবে রাজি করানো, আর লেট থাকলে সেটি হয়ে যাবে পারমিশন। সো দ্য টিচার লেট দ্য স্টুডেন্টস কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট। এই কথাটির ভিতরে একটা জিনিস লুকানো রয়েছে যে শিক্ষক ছাত্রদের অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করতে পারমিশন দিলেন, রাইট? এই কথাটার ভিতরে সম্পূর্ণ করতে পারমিশন দিলেন বা অনুমতি দিলেন, এখানে অনুমতি কথাটা নিহিত। এরপর আমরা যদি হেল্প ইউজ করি, দ্য টিচার হেল্প স্টুডেন্টস কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট। হেল্প থাকলে বেসিকলি বাংলা অর্থ সেটাই সাহায্য করা। সো অ্যাসিস্ট্যান্স, সাহায্য করার মনোভাব। এই শিক্ষকটা খুবই ভালো, উনি শিক্ষার্থীদের ফর্ম ফিল আপ থেকে শুরু করে সকল ইনফরমেশান, ডেটা কালেকশনের ব্যাপারে উনি সাহায্য করেন। সো দ্য টিচার হেল্প দ্য স্টুডেন্টস কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট। অর্থাৎ শিক্ষক কী করলেন? শিক্ষক ছাত্রদের অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করতে সাহায্য করলেন। এই ছোটো ছোটো পার্থক্যগুলো অবশ্যই মনে রেখো। সো আমি যদি এক নজরে একটু সবগুলো ভার্বকে আমি একটু টেনে নিয়ে আসি। একটা হচ্ছে মেক ইজ ইকুয়াল টু, মেকের পরে কী দিয়েছি আমরা? মেকের পরে দিয়েছি হ্যাভ ভার্ব, এরপরে দিয়েছি আমরা গেট ভার্ব, ওকে, এরপরে আমরা দিয়েছি লেট ভার্ব যেটা এখন দিলাম, এবং সবশেষে দিলাম হচ্ছে হেল্প। ঠিক আছে? মেক, যেটা দ্বারা আমরা পুরো আলোচনাকে সাম আপ করছি সামারি আকারে একটু দেখার চেষ্টা করো, সেটা হচ্ছে ফোর্স ক্রিয়েট করবে। এটা দ্বারা ফোর্স ক্রিয়েট করবে, কম্পালশন বা ফোর্স, একেবারে বাধ্য করা। হ্যাভ দ্বারা জেনারেল একটা কনসেপ্ট, আমি এখানে জেনারেল লিখবো অথবা অ্যারেঞ্জমেন্ট, সাধারণ। জি বা গেট দ্বারা আমি বলবো হচ্ছে কনভেইন্স অথবা পারসুয়েশন। সো কনভেইন্স, ম্যানেজ করা যেটাকে আমরা বলি। লেট দ্বারা অনুমতি, যেটাকে আমরা বলবো পারমিশন, ওকে। আর হেল্প হচ্ছে বেসিক্যালি অ্যাসিস্ট্যান্স, ওকে। এই অর্থটা যদি তুমি সুন্দরভাবে জানো তো খুব ভালো, আর যদি না জানো তাহলে কোন ধরনের সর্বনাশ হতে পারে চলো একটু আমরা দেখে নিই, ওকে। সো লেটস সি, দেখা যাক যে প্রাপ্ত ধারণা আলোচনা থেকে তুমি কি শিখলে। আচ্ছা, ওকে, নজর রাখো সবাই। আচ্ছা, টেস্ট দিলাম। হিজ ফাদার him the troublesome work easily. His father ... perform the troublesome work easily. এই জায়গায় ধরো তোমার সবগুলো অপশান থাকলো, তুমি কি বসাতে চাও একটু বলো দেখি। আমি অপশান হিসেবে সবগুলো জাস্ট এখানে উল্লেখ করছি, ওকে। ব্যাস, অপশান হিসেবে মেক দিলাম, অপশান হিসেবে হ্যাভ, অপশান হিসেবে সি গেট, অপশান ডি লেট, অ্যান্ড ই হচ্ছে এটা। হিজ ফাদার ... হিম পারফর্ম দ্য ট্রাভেলসাম ওয়ার্ক ইজিলি। ঝটপট করে একটু বলো দেখি কোন আনসারটাকে এখানে বেস্ট করবে। ইয়েস, শুধুমাত্র একটা আনসার এখানে রাইট হবে। তুমি হয়তো বলতে পারো যে স্যার মেক বসলেও তো পরবর্তীতে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেটা দ্বারা ফোর্স, কিন্তু বাবা কি তার সন্তানকে ফোর্স ক্রিয়েট করেছে? আমরা কি বাংলায় সেটা বুঝেছি? না। ওয়ার্ক ইজিলি মানে সুন্দরভাবে কাজটি করার ব্যাপারে সে কী করেছে? সাহায্য করেছে। অতএব সাহায্যের জন্য তুমি হেল্প ছাড়া অন্য কোনো আনসার নিতে পারবে না। মজার কথা কি জানো? শুধুমাত্র বাংলাটা তুমি চমৎকার বুঝেছো, এবং সেই বাংলার সঙ্গে পজিটিভ ভার্বের বাংলাটা, রিয়েল বাংলাটা বা রিয়েল যে মিনিংটা সেটা বুঝেছো বলেই তুমি আনসারটা রাইট করেছো। মাশাআল্লাহ, প্রত্যেকের আনসার রাইট হয়েছে। এবার আসো, এই প্রাপ্ত আলোচনা থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কী ধরনের প্রশ্নগুলো আসে আমরা একটু দেখে নিই। যেমন এখানে যতগুলো স্ট্রাকচার আমি তোমাদেরকে দেখিয়েছি, যতগুলো স্ট্রাকচার ... পরবর্তীতে ভার্বের V1 ... ভার্বের V1, গেট পরবর্তী ... ভার্বের V1, পরবর্তীতে হচ্ছে V1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম। ওয়েট করো,
পরবর্তীতে ভার্বের হচ্ছে বেস ফর্ম, অর্থাৎ সকল ক্ষেত্রেই কিন্তু আমরা দেখলাম ভার্বের হচ্ছে বেস ফর্ম। ওকে, ডান। এই জায়গাটাতেই কিছু প্রশ্নের উদয় হয়। জাস্ট আমরা যদি একটা এক্সাম্পল টানি, আমি ধরো বললাম টেস্ট, ব্যতিক্রম হচ্ছে দ্য টিচার। এবার বললাম হ্যাভ থেকে ধরো আমি এখানে হ্যাড করে দিলাম, ওই হ্যাভটাই জাস্ট এখানে হ্যাড হয়েছে। দ্য টিচার হ্যাড অ্যাসাইনমেন্ট, এরপরে ডট ডট বাই দ্য স্টুডেন্টস। ওকে, এবার কিন্তু দেখো এই জায়গাটায় কোনো নজর নেই আমার, বা মূল ফোকাসটা এখানে নয়, দ্বিতীয় যে ভার্বটা সেটা। এখন প্রশ্ন হচ্ছে অপশানে 4টা থাকবে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে, এখন এখানে কি তুমি কমপ্লিট করবে? অপশান বিতে কমপ্লিট করবে। এই হচ্ছে কিছু কোয়েশ্চেন্স যেটা অনেক অনেক পরিমাণে আসতে দেখা যায় এই টাইপের প্রশ্নগুলো। সো ট্রাই করে দেখি। তারপরে আরেকটা প্রশ্ন এখান থেকে আসতে পারে, লাইক এটা, সেটা হচ্ছে যে হি had his hair cut. He had his hair cut. সে তার চুল কেটে নিয়েছিল। এখন এই কাটের নিচে আন্ডারলাইন করে প্রশ্ন করা থাকবে, কাট কি আসলে বেস ফর্ম? ওকে, এটা কি ভার্বের বেস ফর্মে আছে? অপশন বি, নাকি এখানে পাস্ট পার্টিসিপল যেটাকে বলা হয় V3? ক্যান ইমাজিন? ইয়েস, এখানেই তোমাকে জানতে হবে এই রুলটা। সেটি হলো, এর আগে আমি তোমাকে যতগুলো এক্সাম্পল দিয়েছি, মেকের পরে ভার্বের বেস ফর্ম, হ্যাভের পরে ভার্বের বেস ফর্ম, গেটের পরে ভার্বের বেস ফর্ম, লেটের পরে পরবর্তী বেস ফর্ম, হেল্পের পরে বেস ফর্ম। পার্থক্য হচ্ছে এই সব জায়গাতেই তোমার অবজেক্ট হিসেবে ছিল পার্সন। একটু খেয়াল করে দেখো বাক্যগুলো, অবজেক্ট হিসেবে কী ছিল? পার্সন ছিল। ওকে, সবগুলোতে পার্সন ছিল, এই হচ্ছে পার্সন। তো যখনই এই পজিটিভ ভার্বগুলোর পর পার্সন থাকবে, কোনো ব্যক্তির থাকবে অবজেক্ট হিসেবে, তখন ভার্বের বেস ফর্ম। ভার্বে কী হবে? বেস ফর্ম। কিন্তু যখনই এই ভার্বগুলোর পর, ধরো আমি হ্যাভের কথাই বলি, পরবর্তীতে অবজেক্ট হিসেবে থাকবে বিষয়বস্তু। কি? বিষয়বস্তু। সো আমি ছোট্ট একটা নোটস করে দিই, ভেরি ইম্পর্টেন্ট এই নোটটা, এবং এটা হচ্ছে শর্টকাট। সেটা হচ্ছে পজিটিভ ভার্ব, এবং সবগুলোর ক্ষেত্রে না, বিশেষ করে তোমরা এরকম দুইটা দেখতে পাবে, সেই দুটো আমি নোট করে দিচ্ছি। একটা হলো তোমার হ্যাভ, এবং আরেকটা হচ্ছে গেট। এগুলোর পর যদি কখনো পার্সন ব্যতীত থিং থাকে, তাহলে এরপরে হবে V3। এই কথাটি যেন মনে থাকে সবার। পজিটিভ ভার্ব হ্যাভ এবং গেটের পর যদি থিং থাকে, মানে বিষয়বস্তু, পার্সন ব্যতীত অন্য কিছু, তাহলে হবে V3। তাহলে এই বাক্যটায় রাইট উত্তর হবে অ্যাসাইনমেন্ট। অতএব ওই তো হ্যাভ থেকে তো হ্যাড হয়েছে, অতএব রাইট উত্তর হচ্ছে V3, কমপ্লিটেড। থ্যাংক ইউ সো মাচ। আমি দেখছি অনেকেই তোমরা রাইট উত্তর করেছো। আর এই নাম্বারটায় যেটা প্রমাণ হয়ে গেল, যেহেতু হ্যাভ বা হ্যাড যেটাই বলি, তারপরে হিজ হেয়ার, তার চুল, থিং সে তো নয়, তার চুলটাই হচ্ছে এখানে হেডওয়ার্ড। তাহলে বিষয়বস্তু যখন অবজেক্ট হয়েছে, তখন পরবর্তীটার নাম হবে V3 বা ভার্বে পাস্ট পার্টিসিপল। সো আমি গেস করছি যে এখানে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। ওকে, সো এই ধরনের ক্লিয়ার কাট তোমাকে একটা স্বচ্ছ ধারণা রাখতে হবে, যেটি না থাকে তাহলে কিন্তু বড় সমস্যায় পড়বে। ওকে, তাহলে এইবারে এই টেস্টটা একটু দিয়ে দাও দেখি। টেস্ট, ইট রেডি? সো আমি যদি বলি হি গট his bike dot dot. He got his bike dot dot. Option A fix, option B fixed. Okay, he got his bike, সে তার বাইকটাকে ঠিক করে নিয়েছিল, রিকভার করে নিয়েছিল। সো আমরা যদি এই দুইটা ভার্বের কথাই বলি গেট, ওকে, সো পরবর্তী অবজেক্ট হিসেবে রয়েছে থিং বা ফ্যাক্ট, অতএব পরবর্তী ভার্বের হবে পাস্ট পার্টিসিপল। মাশাআল্লাহ, ফ্যান্টাস্টিক। এখানে আরেকটি মজার তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা হলো আমরা যে প্যাসিভ ভয়েসের কথা বলি, প্যাসিভ ভয়েস, পজিটিভ ভার্ব দিয়ে কিন্তু তোমরা প্যাসিভ ভয়েসটা করতে পারো। যেমন প্যাসিভ ভয়েস মানেই আমাদের ভিতরে একটা কঠিন কনসেপ্ট আছে, যেটি আমিও জানি, বলেছিও আমি, সেটা হচ্ছে বি ভার্বের পর V3 থাকে, বি ভার্বের পর V3 থাকে। ওকে, কিন্তু পজিটিভ ভার্বের ক্ষেত্রে এটাও যদি কখনো পজিটিভ ভার্বের পর V3 থাকে, সেটাও কিন্তু প্যাসিভ ভয়েস হয়ে যায়। সো
এখানে একটা জিনিস তোমাদের জানিয়ে রাখি, প্যাসিভ ভয়েস আসলে বেসিক্যালি দুইভাবে আমরা বলবো হচ্ছে স্ট্রাকচারালি, তাহলে হচ্ছে বি ভার্ব প্লাস ভি3, আর যদি বলি ইন মিনিং মানে অর্থগত, তাহলে হচ্ছে পজিটিভ ভার্ব। অর্থাৎ পজিটিভ ভার্ব দিয়েও যে বাক্যগুলো থাকে সেটাও কিন্তু প্যাসিভ। কীভাবে আমি তোমাকে বলি, যেমন হি গট হিজ বাইক ফিক্সড, যে তার বাইকটা ঠিক হয়ে গিয়েছিল, তার বাইকটা ঠিক হয়ে গিয়েছিল, বা সে কর্তৃক তার বাইকটা ঠিক হয়ে গিয়েছিল। এই বাক্যটাই তুমি যদি প্যাসিভ ভয়েসে লিখো তাহলে কি হয়ে যাবে, হিজ বাইক ইজ ফিক্সড। ওকে, FIX ফিক্সড। আর এখানে হচ্ছে বাই হিম বা সামথিং, যেটা অনেক সময় উজ্জ্ব থাকে, বাই হি থেকে হিম, যখন ভয়েস করাবো সেখানে জানতে পারবে। এখন একটা মজার বিষয় হচ্ছে যে যদি আমরা প্রথম বাক্যটাকে বলি সেটাও প্যাসিভ, ইন মিনিং অর্থগত, MEANING, ইন মিনিং। আর যদি বলি হিজ বাইক ইজ ফিক্সড বাই হিম, তাহলে এটা ডিরেক্ট হচ্ছে প্যাসিভ ইন স্ট্রাকচার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। সো এই ধরনের কিছু গ্রামাটিক্যাল ফ্যাক্টগুলো আসে। আর এর সঙ্গে আরেকটা বিষয় রয়েছে, যেমন আমি তোমাদেরকে দেবো হচ্ছে এই টেস্টটা, তুমি খেয়াল করো। দ্য ওল্ড ম্যান helped the lad the next way. এখন আমার প্রশ্ন হচ্ছে এইখানে রাইট উত্তর কি কনফার্ম হবে, অপশন বি টু কনফার্ম হবে, অ্যান্ড অপশন সি শুধু কনফার্ম। জাস্ট ফিল দ্য ডিফারেন্স। দ্য ওল্ড ম্যান হেল্প দ্য ল্যাড, অর্থাৎ বৃদ্ধ মানুষটি সেই বালকটিকে সাহায্য করেছিল দ্য নেক্সট ওয়ে, পরবর্তী পথটা কনফার্ম করতে বা নিশ্চিত করতে। সো হোয়াট উইল বি দ্য রাইট আনসার? স্বাভাবিকভাবেই তোমরা জেনেছো যে এই ভার্বগুলো যেগুলো একটু আগে আমি তোমাদের দেখালাম, যদি পার্সন থাকে তাহলে V1, অবশ্যই দ্য ল্যাড মানে বালক, এটি হচ্ছে পার্সন, তাহলে ভার্বের বেস ফর্ম। ইয়েস, হিয়ার কনফার্ম ইজ দ্য বেস্ট আনসার। বাট জেনে রাখো হেল্পের ক্ষেত্রে দুইটা আনসার তুমি পাবে, এই নোটটা একটু করে রাখো তোমরা। সেটি হলো যদি কোথাও হেল্প থাকে তাহলে হেল্পের পরে তুমি চাইলে ওয়্যার ইনফিনিটিভ ভার্বের বেস ফর্ম, অথবা 2 + V1 বা ইনফিনিটিভ। সো বোথ আর কারেক্ট। ওকে, আশা করি যে তুমি এটা অবশ্যই ধরতে পারবে। এরপর নেক্সটে একটা প্রশ্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি এভাবে আসে যে হুইচ আর বা হুইচ অফ দ্য ফলোয়িং ইজ পজিটিভ ভার্ব, নিচের কোনটা হচ্ছে পজিটিভ ভার্ব? অপশন এ ফিড, অপশন বি ইট, অপশন সি ought to, অপশন ডি হেল্প। প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসাই প্রশ্ন, জাস্ট আমি একটু ঘুরিয়ে দিলাম। হুইচ অন অফ দ্য ফলোয়িং ইজ পজিটিভ ভার্ব, নিচের কোনটিকে আমি পজিটিভ ভার্ব বলতে পারি? ঝড় গতিতে একটু আনসারটা জানিয়ে দাও। ওকে, আমি কমেন্টে নজর রাখছি এবং দেখছি তোমরা অনেকে ট্রাই করছো। তো এই ফাঁকে দু একটি কথা বলি যে যারা নতুন বন্ধু আছো, বিশেষ করে আজকের এই ক্লাসে যুক্ত হয়েছো, তোমাদেরকে পরামর্শ দেবো যে হয়ে যাওয়া সমস্ত যে ক্লাসগুলো রয়েছে প্রতিদিন তুমি 2টা করে ক্লাস করবে, আর সপ্তাহের যে 3 দিন ক্লাস হচ্ছে সেই ক্লাসগুলোতে তুমি অ্যাটেন্ড হবে। আমার বিশ্বাস তুমি অবশ্যই তাল মেলাতে পারবে। দেখো, অনেক মোটিভেশন অনেকেই দিতে পারে, তুমিও মোটিভেশন শুনে অভ্যস্ত হতে পারো, কিন্তু দিন শেষে অনেক বেশি পড়াশোনা করার দায়িত্ব তো তোমারই। শুধু ইংরেজি না জানার কারণে তুমি কত জায়গায় বাধাপ্রাপ্ত হয়েছো। ইংরেজি না জানার কারণে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষ হতে পারোনি, স্পোকেনে তোমার দূরদর্শিতা ঘটেনি, কিছু মানুষের সামনে কয়েকটা বাক্য বলতেই তুমি লজ্জার মধ্যে পড়ে যাও। প্রতিযোগিতামূলক পরীক্ষায় তো তোমার কাছে ইংরেজিটা এক বিশাল পাহাড় সম। ইনশাল্লাহ তুমি সবগুলো কাভার করতে পারবে যদি লেগে থাকো। ক্লাস নেব 50টি, ইনশাল্লাহ লেগে থাকো শেষ পর্যন্ত। আমার বিশ্বাস বিজয়ের হাসি হাসবে এবং মনে হবে কিছু একটা পেয়েছি। ওকে, সো যেটি বলছিলাম যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ পজিটিভ ভার্ব, প্রথম কথা হচ্ছে যে পজিটিভ ভার্ব মানে হচ্ছে এই 5টা: মেক, হ্যাভ, গেট, লেট এবং হেল্প। মনে থাকবে এ হচ্ছে 5টা। কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে পজিটিভ ভার্বের মতো অর্থ দেয় অনেক ভার্ব আছে, ভালো করে একটু খেয়াল করো, বাট সেগুলোকে আসলে পজিটিভ ডিরেক্ট বলা যায় না, পজিটিভ ভার্বের মতো। হ্যাঁ, যেমন আমি দু একটা ভার্ব বলি, যেমন আমি যদি বলি যে আই সি, আর যদি বলি আই শো, পার্থক্যটা দেখো। আই সি আমি দেখি, আই শো আমি দেখাই। সো এই দেখাইটাকে কিন্তু অ্যাকচুয়ালি পজিটিভ নয়, বাট পজিটিভের মতো অর্থ, বাট নট পিওর পজিটিভ। আবার একইভাবে আই ইট আমি খাই,
ঠিক আমি বলবো আমি খাওয়াই, তাহলে আই ফিড। ওকে, আমি খাওয়াই, সুতরাং ফিডটাকে দেখে পজিটিভ মনে হতে পারে, কিন্তু দে আর নট রিয়েলি পজিটিভ, রাইট? সুতরাং এই যে ভার্বগুলো যেমন ফিড, টিজ, শো, এরকম অনেক ভার্ব রয়েছে, সেইগুলো বেসিক্যালি কিন্তু পজিটিভ ভার্ব নয়। এরা নর্মাল হচ্ছে ভার্ব, কিন্তু অর্থটা পজিটিভের মতো। কিন্তু অথেন্টিক পজিটিভ ভার্ব মানে হলো এই পাঁচটি, যেগুলোর উদ্দেশ্য তোমরা দেখেছো। কোনো কোনো বাক্যতে ফোর্স ক্রিয়েট করা, অনুমতি দেওয়া, পরামর্শ দেওয়া, কনভিন্স করা, এই চমৎকার অর্থগুলো। ওকে, আমার বিশ্বাস পজিটিভ ভার্বের এই হচ্ছে আলোচনা, এর বাইরে কিছু নয়। এবার ঝটপট করে একটু জানো দেখি পুরো আয়োজনটি কেমন এনজয় করেছো, পুরো আয়োজনটি শেষে কি ফিল করলে, বা পজিটিভ ভার্বের বিষয়টা তোমার কাছে ফার্দার খুব কঠিন লাগবে কিনা, সাময়িক বিষয়গুলো একটু আমাকে জানিয়ে দাও। যারা নোট করোনি, মন খারাপ করার কোনো কারণ নেই। যারা যুক্ত আছো পেইড